কিন্তু বিএনপি চাপ সৃষ্টি করতে চায় নির্বাচনের জন্য, আবার উল্টো দিকেও তো চাপ আছে যে মৌলিক সংস্কার, যেটি বলছিলেন যে এনসিপি জামাত তারা একসুরে বলছে মৌলিক সংস্কার এবং বিচার, এর আগে নির্বাচন না, এখনো পর্যন্ত সেই কথা বলে যাচ্ছে। জামাতের আমির তো বললেন যে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিসের নির্বাচন, মানে বিএনপি যেমনটি বলছে যে নির্বাচন হচ্ছে না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না, অন্যদিকে এনসিপি জামাত বলছে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই বলে নির্বাচন হবে না। একটা মনে হচ্ছে যে এখানে দেখেন, এখানে বিষয়টা হলো কি, মানে জামাত এনসিপি এরা মনে করছে যে দিন যত যাবে বিএনপির জনপ্রিয়তাটা তারা হারাতে থাকবে এবং তারা শক্তিশালী হবে, এই জন্য তারা সময়টা চাচ্ছে। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসও নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি কে সেই সময়টা দিতে চাচ্ছে। এই জন্যই স্থানীয় নির্বাচনের কথাটা কেন, স্থানীয় নির্বাচনে জামাত ভালো করবে নিঃসন্দেহে, বিএনপি খারাপ করবে কেন, খারাপ করবে বিএনপির একাধিক প্রার্থী এবং তারা মারামারি কাটাকাটি করবে। তো এই ঘটনাগুলি যদি ঘটে তাহলে মানে জামাত লাভবান হবে, এনসিপি লাভবান হবে, এই জন্য তারা নির্বাচনটাকে পেছাতে চায়। এই যুদ্ধটা চলতেছে, কিন্তু এই যুদ্ধটাতেও তো শেষ আছে। আপনি দেখেন, আপনি যত পেছাবেন এইরকম সোহাগের মতন মিটফোর্ডের মতন এই ঘটনা কিন্তু ঘটতে থাকবে। আমি আবারও বলছি যে মানে একটা ইন্টারিম গভর্নমেন্টের যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক শক্তি নেই তৃণমূল পর্যায়ে, ফলে তার নিয়ন্ত্রণ নেই। তৃণমূল পর্যায়ে যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা তো সরাসরি আর ইউনূস সাহেবকে সাপোর্ট করছে না, তারা করছে তাদের দলকে করছে এবং সুযোগটাও নিচ্ছে। তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু সুযোগও নিচ্ছে যে তার দল যেহেতু ক্ষমতায় নেই, সুতরাং আমি এখন যা খুশি তাই করি, দোষ পড়বে ইউনূস সরকারের উপর। সেই কারণেও কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। আর বিএনপি কমান্ডটাও স্থাপন করতে পারছে না এই কারণে যে তারা রাজনৈতিক শক্তি হিসেবে নিঃসন্দেহে অনেক বেশি তারা এখন বিএনপি বলছে শুদ্ধি অভিযান, কিন্তু তাদের তো সরকার নেই, সরকারের তো তারা বিএনপি এখন বলছে শুদ্ধি অভিযান, তারা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাবে। এতে আসলে কতটুকু কাজ হবে এবং শুদ্ধি অভিযানের মেথডটা কেমন হবে সেটা কি বুঝতে পারছেন কিনা? বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন অপারেশন ক্লিন হার্ট, তাদের নিজ দলের মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তখনও একটা অপারেশন ক্লিন হার্ট হয়েছিল। আওয়ামী লীগের সময় এরকম ক্যাসিনো নিয়ে অনেক শুদ্ধি অভিযান আওয়ামী লীগও পরিচালনা করেছে দলের ভিতরে। আসলে এই শুদ্ধি অভিযান কেমন হবে বলে মনে হয়? আমি মনে করি যে যদি রাজনৈতিক ভাবে যদি মানে এটা অভিযানটা, এই ধরনের অভিযান, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানটা যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত না হয়ে সত্যিকার অর্থে চাঁদাবাজ সন্ত্রাস যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে যদি অভিযান পরিচালনা হয়, এটা আন্তর্জাতিক ভাবে কোনো সমালোচিত হবে না এবং দেশের মানুষ কিন্তু সমর্থন করবে। অপারেশন ক্লিন হার্ট আপনি দেখেন, অপারেশন ক্লিন হার্ট আপনি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে যত যাই বলেন না কেন, মানুষ কিন্তু এটাকে সাপোর্ট করছে। এমনকি ক্রস ফায়ারের প্রতিও কিন্তু মানুষের একটা সমর্থন ছিল, কেননা তখন সন্ত্রাসীরা লক্ষ্যবস্তু ছিল। কিন্তু শেখ হাসিনার আমলে এটা হয়ে গেল একেবারে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এটা পরিচালনা, যার জন্য মানে ক্রস ফায়ার বা এই অপারেশন ক্লিন হার্টের মতন এই অভিযানগুলো তখন মানুষ ভয় পাইতে শুরু করলো। এখনো যদি একটা রাজনৈতিক সরকার আসে, তার কমান্ড যেহেতু থাকবে, সুতরাং সে যদি সন্ত্রাসের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করে মানুষ সাপোর্ট করবে। মানুষ কিন্তু এখন এই ধরনের অভিযান আজকে থেকেই সামরিক বাহিনী যেহেতু আবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাইছে, সামরিক বাহিনী মাঠে নামুক, তাদেরকে অ্যারেস্ট করুক, তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযান চালাক, মানুষ কিন্তু অখুশি হবে না। আপনি দেখেন কবে জি, মানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তো তাদের ছিলই সেনাবাহিনীর, না শেষ হয়ে গেছিল সময়সীমা, গতকালকে আবার 2 মাস মানে আরো এক্সটেন্ড করলো আর কি, সেটাই মানে এক্সটেন্ড করলো। আচ্ছা হ্যাঁ। তো মানে শুদ্ধি অভিযান এই কথা শুনছিলাম একটু, কিন্তু বিএনপি কি ওই অভিযান চালানোর আগে মানে এত অপবাদের মুখে তাদের অবস্থানেও একটু মানে তারা যেমন একটা দায় নিয়ে বহিষ্কার করার একটা জায়গায় ছিল, এই ঘটনায় আমরা দেখলাম যে বহিষ্কার করলো, আজীবনের জন্য বহিষ্কার করলো, এমনকি আইনি ব্যবস্থা নেবার আহ্বানও করলো। কিন্তু তারপরে যেরকম বলছে যে এখানে অনেক রাজনৈতিক দল বিএনপি কে জড়ানোর চেষ্টা করছে, এইরকম অভিযোগও তারা তুলছে। জড়ানোর চেষ্টা কি? বিএনপি তো জড়িয়েই আছে এর মধ্যে। আবার অন্যদিকে যুবদলের সভাপতি তিনি বললেন যে এই ঘটনায় আমাদের এই ঘটনায় পরিচিত আমাদের দল করে এমন কেউ নেই, এরকম একটা ঘটনা যেখানে ভিডিও আছে, প্রকাশ্যে তাদের নাম উঠে আসছে কারা কারা ছিলেন, কিন্তু এরকম এরকম বক্তব্য তারা দিচ্ছেন। বিএনপি কি আসলে এখন আবার একটা অস্বীকার করার জায়গায় যেতে চাচ্ছে? না, অস্বীকার এটা একেবারেই না, কারণ ঘটনার সাথে সাথেই 7-8 জনকে তারা আজীবনের জন্য বহিষ্কার করছে এবং তাদের নাম পদবি দিয়ে, মানে এমনকি কর্মী সেটাও বলছে, যার কোনো পদ নাই কিন্তু কর্মী সেই নাম উল্লেখ করে কিন্তু তারা বহিষ্কার করছে। বিএনপি কিন্তু পারফেক্টলি
যে কাজটা করছে, যে বিএনপি একেবারে কোন রকম ভাবে দয়ামাহীন ভাবে বা পক্ষপাতিত্বহীন ভাবে তারা কিন্তু অ্যাকশনে যাচ্ছে, এটাকে প্রশংসা করতে হবে। কিন্তু যেটা হচ্ছে, ওই যে বললাম, অ্যাকশনটা নিচ্ছে সত্য, কিন্তু তারপরে ওই জায়গায় কি একটা মানে কি বলে নিয়ন্ত্রণ আসলো, বা ওই জায়গায় কি চাঁদাবাজিটা বন্ধ হলো, সেটা তো হচ্ছে না। চাঁদাবাজি সেই কি বিএনপি পাইপলাইন আসলে বন্ধ করতে চাইছে? 10 জনকে আপনি সরাই দিচ্ছেন, আরো 10 জন তো চলে আসলো, মানে সেটাকে বিএনপি আপনি কি চাঁদাবাজিটা বন্ধ করতে চাইছে? এটা কি তারা সত্যি চাইছে? আমি মনে করি শীর্ষ নেতৃত্ব চাইছে, কিন্তু তারপরের মানে ফাইল গুলো তো বা র্যাঙ্ক গুলো তারা চায় কিনা, তারা এই সুবিধাটা দিচ্ছে কিনা, তাদের নেতা কর্মীদেরকে ব্যবহার করছে কিনা, আমার যথেষ্ট সন্দেহ শীর্ষ আছে। নেতৃত্ব ফলে চাইছে, এটা আপনি আভ্যন্তরীণ, কিভাবে মানে আপনার মনে হয় কেন? না, শীর্ষ নেতৃত্ব বিব্রত, অবশ্যই তাদের তো একটা রাজনৈতিক লক্ষ্য আছে, এবং তাই যদি না থাকতো তাহলে তারা বলতো, তো যেমন আগে একটা অস্বীকার করার প্রবণতা ছিল, তারা বলতো যে না, এগুলি সঠিক না, এগুলি অপপ্রচার চলছে, এগুলি কোনো চাঁদাবাজি চলছে না। আমরা দেখেন, আপনি মিলান, এর আগে কি হতো, শেখ হাসিনার সময় যখন নাকি একটা ঘটনা সাংঘাতিক ভাবে ভাইরাল হইতো বা আলোচনা হতো, তখন অ্যাকশন নিত, কিন্তু বাকিগুলো ব্যাপারে বলা হতো যে না, এটা অপপ্রচার, দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এখন কিন্তু বিএনপি কিন্তু সেটা করছে না। বিএনপি কিন্তু মানে এই ধরনের ঘটনা ছাড়াও যখনই যেই খবরগুলো আসছে বা খবরগুলো আসছে না, আমরা জানছি না, প্রতিনিয়ত আপনি দেখবেন যে বহিষ্কার চলছে। প্রায় কালকে দেখলাম যে 9,500 তারা বহিষ্কার করছে এই গত 8 মাস, এই সংখ্যাটা অনেক। কিন্তু আমি তাতেও সন্তুষ্ট না যে মানে বিএনপি সাংঘাতিক এরকম শুদ্ধ কাজ করছে। আমার কথা হলো যে বহিষ্কার করার পরে তারপরে তো আবারও সেই একই ঘটনা ঘটছে, তাহলে ওই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ আসছে না কেন? তাহলে তাদের দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে যে সমস্ত নেতারা আছেন, তারা নিশ্চয়ই তাদেরকে ব্যবহার করছে, ওই জায়গায়ও নজর দিতে হবে। অর্থাৎ তৃণমূলে শুধু না, আমার মনে হয় যে মানে বিভিন্ন অঙ্গ সংগঠনের আরো শীর্ষ পর্যায়ের যে নেতারা আছে, তারা হয়তো ব্যবহার করছে তাদের নেতা কর্মীদেরকে, সেই জায়গায় নজর দিতে হবে, সেই জায়গার নেতৃত্ব পরিবর্তন করতে হবে। এই শুদ্ধ অভিযানটা বিএনপির আগেই করা উচিত ছিল। আমি মনে করি যে তারা শুধু মানে ঘটনা ওয়াইজ তারা করেছে, কিন্তু সামগ্রিক ভাবে করেনি। সামগ্রিক ভাবে যদি তারা করতে না পারে, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। তারা ক্ষমতায় আসুক বা না আসুক, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর একটা কি বলো ধ্বংসাত্মক বা আত্মহননের একটা ঘটনা ঘটবে। এবং আমরা এখন হয়তো মনে করছি যে না, এই একটা দুইটা চারটা ঘটনায় কিছুই না, কিন্তু এটাই কিন্তু বড় ধরনের একটা ঘটনায় রূপ নেবে, যে ঘটনায় বিএনপির অস্তিত্ব হয়তো হুমকির মুখে পড়তে পারে। এই যে একটা দুটা ঘটনা, আপনি ওই মানে একই সাথে কয়েকটা ঘটনার কথা বললেন, যে মসজিদের ইমামকে কোপানো, যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করে পায়ের রকেটে দেওয়া, বা মিটফোর্টের ঘটনা, তার আশেপাশে এরকম অনেক ঘটনা, আর মব তো আছেই এরকম ঘটনা। মানে এই প্রশ্নটা তুললে আবার অনেকে আবার সফট আওয়ামী লীগ আর বলছেন, সেটাও আবার একটা ট্যাগ, বা মব কথাটা বললেও সেটি আবার আওয়ামী ন্যারেটিভ, এটাও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু মানে এরকম ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দুঃশাসনকে সরিয়ে লাভ কি হলো? না, এই আলোচনাটা তো শেখেনি যে শেখ হাসিনাকে সরানোর মধ্য দিয়ে যে একটা গণভ্যুত্থানের চেতনাটা হলো, সেই চেতনাটা বাস্তবায়ন করা দরকার ছিল, যে যারা এই আন্দোলনে যুক্ত ছিল, যেমন এর দায়টা হলো বিএনপি, জামাত বা নবগঠিত এনসিপি, কিন্তু তাদের মধ্যেই তো এখন ক্ষমতার কামড়াকামড়ি। তারা সম্মিলিতভাবে যদি ঐক্যবদ্ধ হয়, এইগুলির বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলে, তাহলে সম্ভব। আর যদি না হয়, তাহলে তো মানুষ তো বলবে তাহলে তো শেখ হাসিনার আমলই ভালো ছিল, এটা তো বলবে, স্বাভাবিক। মানে পরিবর্তনটা কি তারা কি শুধু ক্ষমতার পরিবর্তন চেয়েছিল? তা তো না, তারা অধিকার। এখন দেখেন, আপনি আপনার মনে হচ্ছে যে এখন মানে ভোটটা মানে খুব ভালো ভোট হবে, কিন্তু এই ঘটনা যদি চলতে থাকে, তাই দখলদাররা তখন তো চিন্তা করবে যে আমি আমি যদি সেখানে আমার জনপ্রতিনিধি আমার না হয়, তাহলে তো আমি এই চাঁদাবাজি করতে পারবো না, আমি তো দখলবাজি করতে পারবো না। ফলে এই ঘটনাটা কিন্তু ভোটের উপরও প্রভাব পড়বে। তো ভোটের উপরে প্রভাব পড়ার আগেই সেই রাজনৈতিক পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করতে হবে, নতুবা দেখা যাবে যে ভোটেও কিন্তু ওই এখন দেখেন বহু থানার ওসিরা তারা মনে করে যে আমরা এখন বিএনপি, কেউ মনে করে যে ক্ষমতা ওয়াইজ আমরা এনসিপি, কেউ মনে করে আমি জামাত। তাহলে নির্বাচনেও তো সেই প্রভাবটাই পড়বে। তাহলে মানুষ তো সে কারণেই বলছে যে তাহলে লাভটা কি হলো। এই যে উপলব্ধিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি না আনে, তাহলে মানুষের যেমন এরশাদ পতনের পর মানুষ যেমন হতাশ হয়েছে,
দেখছে যে কোনো লাভ হয়নি, তাহলে এরশাদই ভালো ছিল। এখন মানুষ বলবে যে হাসিনাই ভালো ছিল। কি লাভ হলো এই পরিবর্তন ঘটানোর? জি। মানে সামনে মনোনয়ন নিয়ে আমরা দেখেছি 2018-তেও এমনকি যখন নির্বাচনটা হলোই না ঠিক মতো, তখনও নির্বাচন মনোনয়ন কেন্দ্রিক সংঘর্ষ ছিল, তখনও বিএনপির মধ্যে এবং অনেকজনকে একসাথে মনোনয়ন দেওয়ার ঘটনা ঘটেছিল। এখনো আমরা দেখছি এর মধ্যে দিনাজপুরে একটা ঘটনা দেখলাম, সেখানে মনোনয়নকে কেন্দ্র করে এখনই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামনে কি এরকম ঘটনা আরো বাড়বে কিনা? এবং জামাত যে প্রশ্নটা তুলছে যে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, নির্বাচনে জেতার জন্য কেন্দ্র দখল, মারামারি, সহিংসতা, সেটা যে আরো বাড়বে না, তার কি কোনো মানে কোনো ভরসা, আশা ভরসা কিছু কি দেখতে পান? পরিস্থিতি আরো খারাপ হবে। নির্বাচনের ঘোষণা জাতীয় বলেন স্থানীয় বলেন ঘোষণা দেওয়ার সাথে সাথে এই ধরনের নমিনেশন নিয়ে যে ঘটনাটা এখনই আমরা শঙ্কিত, সেই ঘটনাটা আরো বাড়বে নির্বাচনকে ঘিরে। আমরা অলরেডি ট্রেন কিন্তু আমরা মিস করে ফেলছি। উচিত ছিল ইন্টারিম গভর্নমেন্টকে দীর্ঘায়িত না করা। আপনি দেখেন এরশাদের পতনের পর শাহাবুদ্দিন যখন ক্ষমতা দেওয়া হলো, সে কিন্তু দেরি করেনি, দ্রুত গতিতে একটা ভালো নির্বাচন দিচ্ছে এবং ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনটা কিন্তু 91 নির্বাচন। সে কিন্তু বলে নাই আচ্ছা এই সংস্কার করো ওই সংস্কার করে, একটাই একটা ভালো ভোট করো, নির্বাচিত সরকার। এখন নির্বাচিত সরকার এসে পারে নাই, সেটা রাজনৈতিক দলগুলোর দুর্বলতা। আমি তো বললাম তো, আওয়ামী লীগ বিএনপি তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেদের ভেতরে সেই গণতন্ত্রের কাঠামোটা তারা দাঁড় করাতে পারেনি, যার জন্য তারা যখন ক্ষমতায় যায় তারা রাষ্ট্রীয় পর্যায়ে আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। সেটা অন্য দুর্বলতা। কিন্তু নির্বাচন কিন্তু বিলম্ব করেনি। এখন বলছে যে 15 বছর পর এখন তো ওই প্রশাসন তো সব আওয়ামী লীগ, প্রশাসন তো অমুকের তমুকের, এখন তো নির্বাচন দেওয়া যাবে না। আপনি আরো দেরি করবেন, আপনি প্রশাসন পুলিশ কিভাবে ঠিক করবেন? আওয়ামী লীগ আমলে যে যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ধরেন প্রথম যার পদ, সে তো এখন ডেপুটি সেক্রেটারি, সে এসপি বা ডিআইজি এই পদমর্যাদায় চলে আসছে। তাহলে আপনি এতগুলো জায়গা আপনি খালি করবেন, খালি করলে আপনার পুলিশ কোথায়, আপনার প্রশাসন কোথায়? তাহলে আপনি কাদেরকে দিয়ে নির্বাচনটা করবেন? তো এটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে সকল শক্তি, আর জাতীয় নির্বাচন হওয়া মানে শুধু আমাদের পুলিশ প্রশাসন যুক্ত না, আন্তর্জাতিক শক্তিও এখানে মানে যুক্ত হয়, সবাইকে মানে আচ্ছা, যুক্ত একটা প্রশ্ন আমার একটু করতে ইচ্ছে করে যে এই যে এরা যে আওয়ামী লীগের প্রশাসন বা আওয়ামী লীগের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের নিয়োগ করা মানুষজন রয়ে গেছে, তারা আসলে নির্বাচনে কি করবে? আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে তো নির্বাচনও করতে পারবে না, যা বোঝা যাচ্ছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, তাহলে তারা আসলে নির্বাচনে কি বা করতে পারবে? পক্ষপাতিত্বের কি বা জায়গা আছে তাদের? না, পক্ষপাতিত্বের জায়গা হলো কি, এরা যেহেতু মানে রাজনৈতিক ভাবে শুধু ক্ষমতা কেন্দ্রিক, সুতরাং এখন আগে আওয়ামী লীগ ছিল, এখন হয়তো তারা বিএনপি দিকে ঝুঁকে যাবে। সেই এই কারণে বলা হচ্ছে যে এসপি ওসি এরা তো সব বিএনপি হয়ে গেছে, কেন এরা হলো সবসময় যেদিকে ক্ষমতা সেই দিকে থাকে। তাই তো সবসময় শুনে আসছি যে সরকারি চাকরিজীবীরা হচ্ছে পিপিপি পার্টি, প্রেজেন্ট পলিটিক্যাল পার্টি, তারা সবসময় মানে পিজিবি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, হ্যাঁ, তারা সেই সেটা ছোটবেলা থেকে শুনে আসছি যে এরকমটাই হয়। এখন